কি করছো তুমি? হে ভগবান, মাছটাকে নিয়ে তুমি কি করছো? মাছটা চলবে জলেতে? ওই মাছটা মরে গেছে, ওই মাছটা মরে গেছে, ওই মাছটা বেঁচে নিয়ে ওই মাছটা চলবে না। মানে মাছগুলো ওরকম করে নষ্ট করো না মা। মা এক্ষুনি মাছগুলো বেছে নিয়ে আসবে, ধুয়ে নিয়ে আসবে। হ্যাঁ, ওটাও চলবে না মা, সব মরে গেছে। তুমি রেখে দাও, এই পেতেটাই রেখে দাও। বাবা বাবা, তুমি আমার সোনা তো, তুমি আমার সোনা তো, রেখে দাও বাবা, রেখে দাও। কি দেখবো? রেখে দাও মা, রেখে দাও। হে ভগবান, ওটা বেঁচে গেল, মাছটাকে তুই ওইভাবে নষ্ট করছিস মা না? হ্যাঁ, মাছটাকে ওরকম নষ্ট করতে নেই। নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। অস্মির বাবা যে সমস্ত মাছগুলো হাট থেকে নিয়ে এসেছিল, সেই মাছগুলোর এখন মালট। ওই মাছগুলোর যে এখন মানে কি বলবো, কি কপাল করে ওই মাছগুলো আর কি এসেছে আমাদের বাড়িতে। সমস্ত মাছ এখন অস্মি নিয়ে খেলা করছে, আর ওকে যতই বলছি মাছগুলো মরে গেছে মরে গেছে, তত কোনো কথাই শুনছে না। আর অস্মির বাবা এসে একবার চিৎকার চেঁচামেচি করে গেল যে মাছগুলো কেন আমি গুছিয়ে ওর হাত থেকে সরিয়ে রাখছি না। কোথায় রাখবো বলো তো? একদিকে আমি রান্নার কাজকর্ম করছি, আর সেই ফাঁকে অস্মি মাছগুলো নিয়ে কিছু তো সেরকম করছে না। ওই বালতির মধ্যে এক বালতি জল রয়েছে, তার মধ্যে মাছগুলোকে ফেলে দিচ্ছে, আবার সেখান থেকে তুলে তুলে মাছগুলো পেটের মধ্যে রাখছে। এটাই ওর মজা। মানে মাছগুলো ভাসছে, মাছগুলো জলেতে আর কি একটুখানি, যদিও মরা মাছ কিন্তু তাও মানে এদিক ওদিক রয়েছে, ঘোরাফেরা করছে, তুলতে পারছে না, তুলছে, মানে এরকমও তো করছে। ওটাই আর কি ওর খুব মজা। তো সেই জন্য মানে মাঝে মাঝে ওকে একটুখানি বকুনি দিচ্ছি, কিন্তু অতটা পরিমাণে যে ঠিক আছে তোকে করতে হবে না। মানে ওর বাবা যে হারে বকাবকি করছে সে হারে আমি কোনো কিছুই করিনি। তো যাই হোক, চলো। এদিকে মাছ নিয়ে খেলা হয়ে গেছে বা জল নিয়ে খেলা করছে। আর এই সিজনটা তো অতটা ভালো নয়, মানে ঠান্ডা গরমের সময় আর কি। তো কখনো মানে এই সময়টাতে বাচ্চাদের কি মানে বড়দের সবারই শরীরটা খারাপ হচ্ছে। ওকে এই জন্য মানা করছিলাম যে তুই জলটা অন্তত ঘাটিস না, মাছগুলো নিয়ে খেলা করছিস কর। কারণ মাছগুলো তো এখনই আমি পরিষ্কার করে নেব, মানে বেছে নেব, আর জলটা ঘাঁটলেও শরীরটা খারাপ হবে। তো সেই জন্যই আর কি মানা করা। যাই হোক, চলো। ওখানে কাজটা মোটামুটি মানে এই মাটির উনুনের কাজটা, যে রান্নাগুলো করছিলাম, তো সেগুলো মোটামুটি সামলে নিয়েছি। তারপর এখানেতে এসেছি আমাদের রান্নাঘরে আমার যে টুকটাক কাজগুলো আছে সেগুলো করতে। তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসেছো, তোমরা দেখেছো তো। সেই চিকেনটা তো উনি বানাবেন, প্রত্যেক সপ্তাহে তো এমনটাই হয়ে আসছে। খুব কমই সময় হয় তোমরা দেখেছো যে আমি বানাই, কিন্তু ম্যাক্সিমাম সময় আর কি তোমাদের দাদাভাই আর কি বানায়। তার জন্য মশলা সব কিছু রেডি করছে, ভাজা মশলা, গুঁড়ো মশলা, বাটা মশলা সব কিছু রেডি করছে। আর আমার উপর তো আজকে সকাল থেকে তো রেগেই আছে, আগের দিনের ভিডিওটা দেখে তো তোমরা বুঝতেই পেরেছো। তো সেই জন্য আর কি একটু বকুনিও দিচ্ছে, মানে এরকমই চলছে। মানে তুমি মানে ও ইচ্ছা ছিল কি যে ও যখন বাজার থেকে আর কি ফিরে আসবে তখন আর কি ও যেন এসে দেখে ও সব কিছু আমি যেন হাতের কাছে রেডি করে দিয়েছি। কিন্তু কি করে করি বলো তো, মানে একটার পর একটা করে যাচ্ছি। আর সত্যি কথা বলতে মশলাগুলো আগের দিনে যেমন আমি রেডি করে দিই, মানে রেডি করার যে সময়টা আমার থাকে, আজকে সেই সময়টা একদমই পাইনি। মানে অস্মিকে দুবার তিনবার ভাবে দেখতে গেছি, আর সংসারে টুকিটাকি কাজ, যেমন ধরো যেগুলো ঘর মুছেছি, ঝাড় দিয়েছি, বিছানাপত্র বাগিয়েছি, তো সেগুলো তো করতে হয় না। কিন্তু আজকে সেগুলো আর কি এক্সট্রা মতো কাজ হয়েছে। আর এক্সট্রা কাজ করা মানেই যেন সময় তো আর আমার কাছে বসে নেই, সময় নিজের গতিতে পেরিয়ে যাচ্ছে, আর এক্সট্রা কাজ থাকা মানেই চাপ হয়ে যায়। তো যাই হোক, চলো। ওকে বলছিলাম যে এই কাজগুলো করতে আর কি দেরি হয়ে গেছে, আর ওরও রান্না বসাতে আর কি দেরি হয়ে যাচ্ছে। আর অস্মি আবার কাল রাত থেকে আর কি আমাকে বলে যাচ্ছে, মা ক্ষীর খাবো, ক্ষীর করোনি। তো সেই জন্য ভাবলাম আবার আর কি একটুখানি ক্ষীর ওকে বানিয়ে দিই। গতকাল রাত থেকে আর কি দুধ তো রেখে দিই, তোমরা তো জানোই। তো সেই দুধটা সকাল থেকে মানে এত তাড়াতাড়ি মানে মধ্যে দিয়ে যাচ্ছি, তো সেই জন্য না আর ক্ষীরটা বানানোর আর সকাল থেকে সময় পাইনি। তাই এখন এসে ক্ষীরটা বানাতে এসেছি। মানে আর কি বলবো, আর আমার মেয়ে ক্ষীর করে পুরো পাগল হয়ে যাচ্ছে। যাই হোক, ওর জন্য ক্ষীরটা বানিয়ে, ক্ষীরটা এখন প্রচণ্ড গরম, ওকে একটু পরে দেবো, ঠান্ডা হোক। কারণ বাচ্চা মেয়ে, ও তো এখনও বোঝে না। আর এই গরম ক্ষীর যদি একটু হাতের আঙুলে চিপকে যায়, মানে জানোই চ্যাটের মতো অবস্থা। তো সেই জন্য আমি এখন দিচ্ছি না। আর আজকে আবার ক্ষীরটা বানিয়েছি খেজুর গুড় দিয়ে, কারণ আমাদের বাড়িতে যে আখের গুড়টা সেটা এখনও বাড়ন্ত, তো সেই জন্য আখের গুড়টা দিয়ে বানালাম না। আর চিনি তো আমি দিই না, তোমরা জানো। তো সেই জন্য একটুখানি খেজুর গুড় ছিল, খুবই সামান্য, একদম তলা নিতে, তো সেটা দিয়ে আর কি বানিয়ে দিলাম। সর্ষের তেল বাড়ন্ত হয়ে গেছিলো, বাড়ন্ত মানে বাড়িতে রয়েছে, কিন্তু রান্নার সময় যে কন্টেনারটা থেকে আর কি ব্যবহার করি, তো সেটাতে তেল শেষ হয়ে গেছিলো। অস্মি বাবা রান্না করবে, তো সেই জন্য তেলটাও আর কি ভরে ওকে রেডি করে দিলাম। তো টুকটাক হাতের সামনে যতটুকু আর কি পাচ্ছি সাহায্য করছি অস্মির বাবাকে।
মানে আজকের সময়টা মানে কি বলবো, আজকে সকাল থেকে যে কত দৌড়াচ্ছি তবুও যেন কাজ আমি শেষ করতে পারছি না। প্রত্যেক দিনই দৌড়াই, কিন্তু প্রত্যেক দিন কি বলতো একটা টাইম বাঁধা থাকে যে এই টাইমে এটা করি ওটা করি, কিন্তু আজকের টাইম কোথায় এগিয়ে গিয়ে সময় চলে যাচ্ছে, আমার কাজ হচ্ছে না, কারণ প্রচুর এক্সট্রা কাজ করছি। যাই হোক, তোমাদের দাদা ভাই ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে, মানে চিকেনটাও রান্না করছে, বাকি সমস্ত রান্না তো আমি অলরেডি করে ফেলেছি, সেটা তোমরা আগের দিনের ভিডিওতে দেখেছো। তো সেই জন্য আমি এখন একটুখানি ভাবলাম মৌসুমীকে একটুখানি তরমুজটা কেটে দিই। সকালবেলাতেই ফ্রিজ থেকে বার করে তরমুজটা রোদের মধ্যে রেখে দিয়েছিলাম, ঠান্ডা ভাবটা একদম কেটে গেছে, আর এখন ওকে তরমুজটা কেটে দেবো। যদিও অর্ধেকটা দেবো, পুরোটা দেবো না। প্রত্যেক দিনই এমনই করছি, 2টো ওয়াটারমেলন নিয়ে এসেছিলো, তো তার মধ্যে মানে ও 4 ভাগ হচ্ছে, 4 দিন হচ্ছে। আজকে একটুখানি অর্ধেকটা দেবো, আবার আগামীকালকের জন্য আবার অর্ধেকটা রেখে দেবো। অস্মিতানি এদিকে ওর বাবা রান্না করছে বলে ওর বাবাকে জ্বালন এনে দেওয়া, মানে বেসিক্যালি ওকে বিরক্তই করছে, মানে কাজ বাড়াচ্ছে, কিন্তু অস্মি মনে করছে কি যে আমি বাবাকে অনেক হেল্প করছি। যাই হোক, চলো ওখানে বাবা মেয়েকে একটুখানি ওয়াটারমেলন কেটে দিয়ে এলাম, দুজনে মিলিয়ে একটুখানি খাবে, আর ততক্ষণে আমি আমার বাকি এক্সট্রা কাজগুলো করে নিই। এর ভেতরে যে রান্নাঘরটা, তো সেই রান্নাঘরটা একটুখানি গুছিয়ে রেখে এলাম। ওই যে তোমাদের দাদাভাই মশলা বেটেছে মুড়িয়েছে, তো সেগুলো একটুখানি সামলে নিয়ে এলাম। তারপরে ভাবলাম গিয়ে মাছটা বেছে নিই। আগের দিনে তোমাদেরকে বলেছিলাম যে ওই মাছটার কী নাম আমি ঠিক অতটা জানি না, আর তোমাদের দাদাভাইকে মানে ওর থেকে আর কি জিজ্ঞাসা করতেও আমি ভুলে গেছি। আর মাছ অতটা আমি ভালোভাবে চিনতে পারি না, আমি চিনতে পারি মানে হচ্ছে ওই কী বলবো, চিংড়ি মাছ, রুই মাছ সরি, পোনা মাছ আর সিলভার কাপ মাছ, কারণ ওগুলোর আঁশ বড় হয় পোনা মাছের, আর সিলভার কাপ একদম রুপোলি মানে একদম রুপোর মতো থাকে, চকচক করা ছোট্ট আঁশ, তো এগুলি বুঝতে পারি। কিন্তু এবার মানে রুই মাছ হোক কাতলা মাছ হোক, এর আবার ভেরিয়েন্ট আছে, মানে পোনা মাছের অনেক রকম ভ্যারাইটিস হয়, আবার সিলভার কাপেরও থাকে, তো সেই ভ্যারাইটিসগুলো আমি অতটা বুঝতে পারি না। আমি জানি যে কাতলা মাছের মাথা বড়, শরীরটা তার তুলনায় ছোট হয়, রুই মাছের মাথা ছোট হয়, কিন্তু যখন বলে তখনই বুঝতে পারি, তারপর আবার ভুলে যাই, মাথা থেকে বেরিয়ে যায়, মানে এইটা আমি এখনও পর্যন্ত আয়ত্ত করতে পারছি না। কিন্তু তোমাদের দাদাভাই আবার তার পুরো অপোজিট, দাদাভাই সব মাছ চেনে, সব, মানে কি জানে না, ওই জন্য আমি ওকে মানে কি বলবো, সাধে ওর মিস্টার পারফেকশনিস্ট নামটা দিয়েছি, এই জন্যই তো নামটা দিয়েছি বলো। যাই হোক, ওইদিকে তোমাদের দাদাভাই দেখো রান্না করছে, অস্মি পাশে বসে ওয়াটারমেলনটা খাচ্ছে, আর এদিকে আমি মাছগুলো বেছে নিচ্ছি। ছোট মাছ দেখলে কি হবে, মাছের পেটগুলোতে পুরো ডিমে ভর্তি। বর্ষাকালে তো মাছের ডিম পাওয়া যায় বলো, মাছের পেটের মধ্যে ডিম থাকে, কিন্তু এই শীতকালে মাছের পেটে ডিম সত্যি আমি কখনোই কল্পনা করিনি। আমি ভেবেছিলাম যে মাছগুলোর পেটগুলো তো বেশ বড় হয়তো তেল থাকবে, যদিও এই মাছের তেল কিন্তু খায় না। তোমাদের দাদাভাই বললো ফেলে দাও, খেতে নেই, কিন্তু যতটুকু চর্বি মতো সাদা অংশ ছিল সেগুলো নিয়েছি, বাকি তেলগুলো সবই ফেলে দিয়েছি। কিন্তু এই ডিমটা বেশ মানে ম্যাক্সিমাম মাছের পেট থেকেই ডিম বেরিয়েছে, মানে কী বলবো, আমি তো পুরো অবাক। যাই হোক, আজকে যদিও মাছের ডিমটা হবে না, মাছের তেলটাও হবে না, কারণ চিকেন হচ্ছে, মাছও সেরকম হবে না, শুধুমাত্র আমার শ্বশুরমশাইয়ের জন্যই মাছগুলো আর কি হবে, ওনার জন্য একটা মাছ ভেজে দেওয়া হবে যখন আর কি উনি খাবেন, তো বাকি সমস্ত মাছই আর কি ফ্রিজের মধ্যে রাখবো। এই যে দেখো ম্যাক্সিমাম মাছের পেট থেকে কিন্তু ডিম বেরোচ্ছে। আমি এদিকে এইভাবে মাছের আঁশ ছাড়াচ্ছি বলে তোমাদের দাদাভাই আমাকে বলছে তোমাকে কি তুমি শেখালেও শিখবে না। আসলে তোমাদের দাদাভাই কিন্তু ওই বটি এইসব দিয়ে কিন্তু মাছ খুবই কম কাটে, ওই যে মানে ছুরি দিয়েই কিন্তু ম্যাক্সিমাম মাছ কেটে ফেলে। তো আমি যতবার কাটছি এইভাবে ততবারই আমাকে বলে যাচ্ছে তুমি ছুরি কেন ইউজ করছো না, কিন্তু কি বলো তো, আমার মনে হচ্ছে ছুরির থেকে বটি দিয়ে করে নাকি আমি তাড়াতাড়ি করে ফেলবো। আর এত মাছগুলো স্লিপ কাটছিল হাত থেকে, মনে হচ্ছিলো উনুনের ভেতরে যে সমস্ত পাঁশগুলো থাকে, তো সেই পাঁশগুলো দিয়ে একটুখানি কাটি, কিন্তু তারপরে ভাবছি আবার কি দরকার এইভাবে কাটছি, কেটে নিই, মানে খুব তাড়াহুড়ো করছিলাম, তো আবার ভয়ও লাগছিলো যে তাড়াহুড়ো করতে গিয়ে আবার বাড়াবাড়ি হয়ে যায়, মানে হাত যদি কেটে যায় সে আবার আর এক বিপত্তি, একই তো হাতটা কেটে গিয়ে যে অবস্থা। এই দেখো এই মাছের পেট থেকেও কিন্তু অনেকটা বেশ ডিম বেরিয়েছে। আমার মাছগুলো কাটতে মানে বাঁচতে প্রচণ্ড দেরি হচ্ছিলো বলে তোমাদের দাদাভাই আবার ওদিকে মাংসটা কষাতে আমাকে একটুখানি হেল্প করতে এলো। ওই মাছের আঁশগুলো পাখনাগুলো মানে যেগুলো থাকে আর কি, তো সেগুলো ভালো করে পরিষ্কার করে দিচ্ছিল। আমাকে বললো তুমি শুধুমাত্র জাস্ট কেটে মানে পেটটা পরিষ্কার করে দাও, মানে ভালো করে ধুয়ে বেছে দাও, মানে ডিমগুলো বার করে দাও, তেলগুলো ফেলে দাও, একটু সাদা মতো চর্বি মতো ছিল, তো সেগুলো নিয়ে নাও। এই ছোট্ট মাছগুলোর পেট থেকেও যে এরকমভাবে এতটা করে ডিম বেরোবে, আবার জানো ওই সাদা মতো চর্বি, মানে ওই যে চর্বিগুলো না বড় মাছের ক্ষেত্রে দেখেছি, তবে তেলের মধ্যে একটু সাদা অংশ, মানে যেগুলো থেকে আর কি গলে গিয়ে তেল হয়ে যায়, তো সেইগুলো যে আবার বেরোবে সত্যি আমি আশাও করিনি, কল্পনাও করিনি।
মানে এগুলো দেখে তো মানে আমিও অবাক, তোমাদের দাদাভাইও অবাক। তো মাছগুলো সেরকমভাবে পরিষ্কার বলতে যেগুলো একটু ছোটো সাইজ সেগুলো তো গোটাই রেখেছিলাম, আর যেগুলো একটু তার মধ্যে আর কি মাঝারি সাইজ তো বড়ো সাইজ সেগুলোকে আর কি দুভাগ করে দিয়েছিলাম, মানে মাঝখানে আর কি কেটে নিয়েছিলাম। যাই হোক, সমস্ত মাছ আমার এখানে একদম কাটা সব কিছু রেডি, আর কলতলাটাতেই মানে করছিলাম আর কি কাটা বাছাটা। আর এই বালতিটাতে তো অসীমি একদম মানে মাছগুলোকে দিয়ে জলটার অবস্থা পুরো খারাপ করে দিয়েছে। তো সেই জন্য ভাবলাম এই বালতিতেই যে সমস্ত জলটা রয়েছে সেই জল দিয়ে আর কি কলতলাটা ভালো করে পরিষ্কার করে দিই। আর মাছের আঁশ তো জানো পা দিতে নেই, মানে একটুখানি ডিঙিয়ে যেতে নেই, তো সেই জন্য মাছের আঁশ, পেঁয়াজ রসুনের খোলা, মানে আঁশ জাতীয় জিনিসগুলো তোমার একটু ভালো করে আর কি মানে পরিষ্কার করে দিতে হয়। তুমি যে জায়গায় কাজ করবে সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে দিতে হয়। তারপরে দেখো ভালো করে সব মাছ ধুয়ে টুয়ে বেছে নিয়েছি। আর এই যে মাছগুলো রয়েছে আর ওই পাশেতে রয়েছে মাছের ডিমটা আর ওই চর্বি জাতীয় জিনিসটা, এটাকে ঠিক অ্যাকচুয়াল কী বলে আমি জানি না। মাছ বাড়িতে একদমই শেষ হয়ে গেছিলো, এই যে মাছ কটা হলো। তো আর আজকে কোনো কিছুই হবে না, যে তোমাদেরকে বললাম যে শ্বশুরমশাইয়ের জন্য জাস্ট একটা মাছ ভাজা থাকবে। একটা মাছ মানে হলো গোটা মাছ, মানে অর্ধেক এবং লেজের দিকটা মানে পুরোটাই একটা গোটা মাছ শ্বশুরমশাইকে আর কি ভেজে দেওয়া হবে, কারণ চিকেন তো উনি অতটা খেতে পছন্দ করেন না, খান কিন্তু অতটা পছন্দ করেন না। আর চর্বিটা এবং ডিমটাও রেখে দিলাম, এটা আর কি আগামী কাল করব, আজকাল কোনো কিছুই হবে না। তো এগুলোকে ভালো করে আলাদা কন্টেনারের মধ্যে রেখে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়ে চলে এলাম। জানো তো মানে আজকে যে কী পাড়াপাড়ি, আজকে যে কী তাড়াতাড়ি আমি তোমাদেরকে কী বলবো, মানে আমি জাস্ট হাঁপাচ্ছিলাম আর ঘড়ির কাঁটার সাথে দৌড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু তা সত্ত্বেও ঘড়ির কাঁটা আজকে দৌড়ে চলে যাচ্ছে আমার আগেতে। মানে আজকে আমার যে কী হেডেক গেছে সে আর তোমাদেরকে আমি কী বলি। যাই হোক, তখন সেই অস্মির বাবার মানে যে ঘরটা আর কি থাকে, তো সেই ঘরের আর কি সমস্ত কিছু বিছানা টিছানা যখন তুলছিলাম পরিষ্কার করছিলাম, তখন তো মশারিটা আগেই ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম, তো মশারিটা ওয়াশ করে দেবো বলে। তার সাথে সাথেও অস্মিকে স্নান করিয়েছি, ওরও কিছু জামা প্যান্ট এটা ওটা ছিল, তো সেগুলো নিয়ে আর কি ঘাটেতে এলাম। আমাদের সামনে অ্যানিভার্সারি জানো, তো তার জন্য আমার যে পাশের বাড়ি যা আছে তার সাথে আর কি গল্প করছিলাম। ও কিছু শাড়ি নিয়েছে অনলাইনে, আর আমার তো সেরকমভাবে শাড়ি আমার কেনাই হয় না, সেই জন্য ভাবছি যে এবছর অ্যানিভার্সারিতে একটা শাড়ি নেবো। অস্মির বাবাকে বলছি, অস্মির বাবা বলছে ঠিক আছে নেবে, ও তো কোনো কিছুতেই না নেই। আবার ভাবছি না ঠিক আছে নেবো না, মানে এরকমভাবে একটুখানি দোনামানা চলছে। আর এখন তো আবার ভ্যালেন্টাইন্স উইক চলছে, ভালোবাসার সময় চলছে। তোমাদের দাদাভাই যখন হাট যায় তখন দেখেছিল যে বাজারে গোলাপ রয়েছে, ওর প্ল্যানিং ছিল যখন হাট বাজার করে বাড়ি ফিরবে তখন আমার জন্য একটা গোলাপ নিয়ে আসবে। এই প্ল্যানিংটা কিন্তু আমি জানতাম না, তো আমাকে পরে এসে বলছে জানো আমাদের কপালটাই খারাপ, বাজার করে যখন ফিরছি তখন দেখছি পুরো বাজারে, আকুই বাজার, বোয়াই বাজার, মানে দুটো মার্কেট, কোনো মার্কেটেই একটাও ফুল নেই, সব গোলাপ নিয়ে চলে গেছে। আমার জন্য তো একটা রেখে দিতে পারতো, আমি আমার বউটাকে দিতাম। মানে কি বলবো, কি হাসি সেই নিয়ে। তারপর বলছে আমি সন্ধেবেলায় গিয়ে একটা এনে দেবে গোলাপ তোমার জন্য। আমি বলছি কোনো দরকার নেই, তুমি এই ভেবেছো, মানে এটা তোমার মাথায় আছে এটাই অনেক। তখন আমার বলছে এর পরের বছর থেকে না একটা গোলাপ গাছ লাগাবো, মানে টাকা দিয়েও যখন গোলাপ কিনতে পারছি না, তাহলে একটা গোলাপ গাছ লাগাবো যখন এই সমস্ত উইকগুলো আসবে বা এই সমস্ত সময়গুলো বা যখন আর কি আসবে, তখন ওই গোলাপ গাছ থেকে গোলাপ তুলে তোমাকে আমি দেবো, তখন আর কি আমাকে কিনতে হবে না। বোঝো কাণ্ড। যাই হোক, এই সমস্ত হাসি ঠাট্টা অনেক কিছুই চলেছে, মানে সকাল থেকে যেমন বকাবকিও খাচ্ছি, তর্কাতর্কিও হচ্ছে, সময়ের সাথে তাল মেলাতে পারছি না, এরকম এক একটা দিন যায় দেখবে যে সময় পেরিয়ে চলে যায়, সময়ের সাথে তাল মেলানো একদমই সম্ভব হয় না, তুমি যতই চেষ্টা করো না কেন। সকাল থেকে অনেক তাড়াহুড়োর মাঝখানেও মানে মানে কী বলবো মানে হাসি খুশিও চলে আর কি, খুনসুটিও চলে। আমাকে বলেছে বিকালবেলায় গিয়ে বা সন্ধ্যেবেলায় গিয়ে তোমার জন্য এনে দেবো। আমি বললাম কোনো দরকার নেই, থাক, তুমি যে ভেবেছো এটাই অনেক। যাই হোক, অস্মি কিছু জামা প্যান্ট সোয়েট শার্ট এটা ওটা ছিল, তো সেগুলোকে ছাদে মিলে দিয়ে এসে মশারিটাকে মিলতে আমি অনেক বেগ পাই, তার কারণ এই যে কোনোটা নেমে যায়, কোনোটা আবার এরকম হয়ে যায়। দড়িগুলোকে মানে পুরো মশারিটা শুকিয়ে যায়, কিন্তু যে মশারিতে দড়িগুলো থাকে সেগুলো শোকায় না। সেগুলো শোকানোর জন্য ভালো করে আর কি জলটা নিগড়ে নিয়ে তারপরে আমি আবার মিলে দিলাম। আর যে সমস্ত জামাকাপড়গুলো সকালবেলায় মিলে গিয়েছিলাম, তো সেগুলো একেবারে মিলে নিয়ে চলে গেলাম। তারপর অস্মিকে খাইয়ে দিয়েছি স্নান করে, তারপরে আবার নিজে স্নান করে তারপরে এই যে আমরা খেতে বসেছি শাক, পেঁয়াজকলি ভাজা, পেঁয়াজকলি আলু ভাজা, আর এরকম হলো লাল লাল চিকেন তোমাদের দাদাভাইয়ের হাতে। এ তো অমৃত স্বাদ, অমৃত। প্রত্যেক সপ্তাহে তো আমাদের বাড়িতে এই একটা দিন এই মেনু তো হবেই হবে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে সকালটা অনেকক্ষণ আগেই শুরু হয়েছে, কিন্তু কিছু কিছু কাজ মানে মেন স্পেশাল আজকের দিনের যে স্পেশালিটি, তো সেই সমস্ত কাজগুলো এখন থেকে শুরু হচ্ছে।
মিক্সার গ্রাইন্ডের আওয়াজ হয়তো তোমরা শুনতে পাচ্ছ, যেটা তোমাদের দাদাভাই করছে। সে কিছু বানাবে, আমি কিছু বানাবো, সকাল থেকেই স্পেশাল শুরু হচ্ছে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। গতকালকে আর সেরকমভাবে কোনো কিছু ভিডিও আমি বানাইনি, তার কারণ হচ্ছে আমি জানি যে আগামীকাল মানে এখন যে তোমরা ভিডিওটা দেখছো, আজকে আমি একটা জিনিস প্রিপারেশন বানাবো, তার জন্য আর কি প্রিপারেশন কিন্তু আমি গতকাল রাত্রেই করে রেখেছিলাম। মানে তোমাদের দাদাভাই হাট বাজারগুলো ঠিকঠাক জায়গায় রেখেছিল, আর আমি এই সমস্ত আঠা মাখা, পুর বানানো এই সমস্ত কিছু করবো ভেবেছিলাম। আমার সকালবেলায় তো খুব পাড়াপাড়ি হবে, খুব তাড়াতাড়ি হবে, কারণ সকালটা তো খুব বিজি টাইম জানো প্রত্যেক বাড়িতে, প্রত্যেক হাউস ওয়াইফের। সেই জন্য ভেবেছিলাম যে সকালবেলায় সব কিছু রেডি করে বানানো প্রচুর বেলা হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই তো গতকাল সকালবেলাতে ওকে টাইমে দিতে পারিনি বলে একটু চেঁচামেচি করেও ছিল, যদিও ভুলটা আমার ছিল না, এখনও আমি বলছি। যাই হোক, সেসব কথা বাদ দাও। তো সেই জন্য ভেবেছিলাম যে আগের দিন রাত থেকে ঠিকঠাক করে রেখে দেবো। তো সেই জন্য সারা সন্ধে আমরা দুজনে মিলে এই সমস্ত কিছুই করে রেখেছি। কী বানাবো বলো তো? মটরশুঁটির কচুরি। এই শীত শেষ, এখন প্রায় শীত শেষের দিকে, শীত যবে থেকে শুরু হয়েছে, মানে যবে থেকে মটরশুঁটি আসতে আরম্ভ হয়েছে, তবে থেকে তোমাদের দাদাভাইকে আমি বলে যাচ্ছি একদিন মটরশুঁটির কচুরি আলুর দম বানাতেই হবে, বানাবো। কিন্তু তোমাদের দাদাভাই তো তোমরা তো জানোই এতটা পরিমাণে হেলথ কনসিয়াস, আর এই সমস্ত ভাজাভুজি তেল জাতীয় খাবার অশ্বিন বাবা মানে এই সমস্ত খাবারের থেকে মানে শতহস্ত দূরে থাকে। আর যে মানুষটা এককালীন এই সমস্ত খাবার খেতে ভীষণ পছন্দ করতো, কিছু করার নেই, এখন খেতে চায় না। তো অনেক কষ্টে মানে প্রায় 1 মাস ধরে ওকে আমি রাজি করি মানে বলে তবে আমি এতদিনে রাজি করাতে পেরেছি। গতকাল যখন হাট গিয়েছিল তো তখনই এরকম আটা মানে গমের আটা আর কি, তারপরে কি বলবো তেল মানে রিফাইন যে অয়েলগুলো হয়, যদিও রিফাইন অয়েল খাওয়া ভালো নয়, কিন্তু তবুও এই লুচি টুচি এই সমস্ত কিছু ছাঁকতে দেখবে মানে রিফাইন অয়েলই ভালো লাগে। সর্ষের তেলে এই সমস্ত কিছু করতে টেস্টটা ঠিক ভালো আসে না। তো যদিও আমাদের বাড়িতে খুব কমই আমি সাদা তেলটা ইউজ করি, কিন্তু এই সমস্ত ছাঁকাছুকির কাজেতে বা ভাজাভুজির কাজে রিফাইন অয়েলটা একটু আর কি ইউজ হয়। তো গতকাল কি সমস্ত কিছু বাজার হাট করে নিয়ে এসেছিলো, আর গতকাল রাত্রি মটরশুঁটি ছাড়িয়ে সেটার পেস্ট বানিয়ে ওই আমাকে রেডি করে দিয়েছিল। আমি শুধুমাত্র জাস্ট কড়াইয়ে যে পুরটা বানাতে হয়, তো সেই জন্য সেই পুরটা বানিয়ে নিয়েছিলাম। তো দেখো গতকাল থেকে মানে করে রেখেছিলাম বলি আর কি, আজকে সকালের কাজগুলো করার পর এখন এই সমস্ত কিছু করতে বসে পড়েছি। সেই কত দিন ধরে বলে তবে আজকে ফাইনালি হচ্ছে। যদিও আমার প্ল্যান ছিল যে আমি রাত্রের দিকে বানাবো, কিন্তু তোমাদের দাদাভাই তো সকালবেলা মানে তারপর দিন সকালে উঠেই তো ভোরবেলায় চলে যাবে, তো সেই জন্য রাত্রে আর ভাজা জিনিসটা আর কি খেতে চাইলো না। তো বললো একটু সকালের দিকে যদি বানাও জলখাবারে তবেই আর কি আমি খাবো, নাহলে আমি খাবো না। ওই হয়তো 1-2 খেতে পারি, তার বেশি আমি খাবো না। তারপর ভাবলাম যে ঠিক আছে সকালবেলাতেই যখন খেতে চাইছে তাহলে সকালবেলাতেই বানাই। আমার তো বানানো নিয়ে কাজ, মানে আমি অনেকদিন ধরে বানাতে চাইছি, আমি বানাবো, তো সেটা সকালই হোক বা দুপুরই হোক কি রাতেই হোক আমি বানাবো। তো সেই জন্যই আর কি সকালবেলায় বানাতে বসা। তো মোটামুটি দেখো আটাটা মেখে রেখেছিলাম বলে খুব সুন্দরভাবে হয়েছিল, সেই 1 জানুয়ারি পিকনিকের মতো। আগের দিন আটাটা মেখে একটু তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে ছিল। আর এবারেও আটাটা খুব সুন্দরভাবে হয়েছে জানো। তো যাই হোক ভালো করে আর কি মেখে নিয়ে আর একটুখানি নিচিগুলো কেটে নিয়ে তারপর একটুখানি বাটির মধ্যে সাইজের করে নিয়ে ওর মধ্যে সমস্ত পুরটাকে একটু করে দেবো আর কি। আর জানো তো বেশ একটু অল্প পরিমাণেই বানাচ্ছি, তোমাদের দাদাভাই বলেছিল যেহেতু এই মটরশুঁটির কচুরি একটু মোটা একটু বড় হয়, 1-2 খেলেই একদম পেট ভরে যায়, তো সেই জন্য বলেছিল অল্প করেই বানিও। তো সেই জন্য আর কি অল্প করে, মানে সবারই হয়ে গেছিলো, একটু অল্প করেই বানিয়েছিলাম। আর পুরটা একটুখানি আমার বেশি হয়ে গেছিলো তার মধ্যে থেকে, তো সেই জন্য পুরটা একটু বেশি করে মানে বেশি করে ভরে দিচ্ছিলাম। যাই হোক তোমাদের বাড়িতে নিশ্চয়ই অনেকের বাড়িতেই মটরশুঁটির কচুরি অলরেডি খাওয়া হয়ে গেছে, আমাদের বাড়িতে এবারই হচ্ছে। তবে তোমাদের দাদাভাই বলেছে এটাই ফার্স্ট এটাই লাস্ট এই বছরের জন্য। আমি বলেছি ঠিক আছে, একবার তো বানাতে দাও, একবার তো বানাই। তাই আর মটরশুঁটির কচুরি না, এর আগে আমি বহুবার বানিয়েছি, আমার বড় বাড়িতেও বানিয়েছি, শ্বশুর বাড়িতেও তো অনেকবার বানিয়েছি, সেটা তোমরা দেখেছো। কিন্তু এই বেলতে কিন্তু হয় খুব সাবধানে, নাহলে সেই ফেটে যায়, বেরিয়ে যায়। যদিও আমার অনেক কটা আর কি ফেটে গেছে, বেরিয়ে গেছে, কিন্তু অনেকগুলোই এমন ছিল যেগুলো একদম সুন্দর মানে খুব সুন্দরভাবে হয়েছিল, এতটুকু পুর বেরোয়নি বা কোনো কিছু হয়নি। কিন্তু অনেকটা আবার তার অপোজিটও হয়েছিল, কিন্তু কিছু করার নেই, এরকমই হয় বলো। তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম যে মটরশুঁটির কচুরিটা কিন্তু দায়িত্ব আমার, আমি বানাচ্ছি, কিন্তু অত সকালের মধ্যে আলুর দমটা বানানোর কিন্তু আমার সময় হবে না, কারণ প্রচুর হ্যাপা তোমরা জানো। তো সে বলেছিল আলুর দমটা আমি বানাবো, তো সেই জন্য তোমরা তোমাদের দাদাভাইকে এখন দেখতে পাচ্ছ না, আর মানে আলুর দম বানানোর প্রিপারেশন এখন দেখতে পাচ্ছ না। সে কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে চাটা খাওয়ার পর থেকেই আলুর দম করতে বসে গেছে। সেটা হচ্ছে আমাদের বাড়ির ভেতরে যে রান্নাঘরটা আছে, তো সেখানে সে বানাচ্ছে, আর এখানেতে বানাচ্ছি আমি আমার কচুরিটা। ঠিক আছে।
এবারে চলো, একদিকে আমি কচুরিগুলো খুব সুন্দরভাবে বেলতে থাকি, আর একদিকে তোমাদের কমেন্ট পড়ি। আজকে আমি আমার ভিডিওতে যার নাম নেব তিনি হলেন সায়নী দাস। তিনি বলেছেন, তোমার মেয়ে আর আমার মেয়ে এক বয়সী, আর আমার মেয়ে তোমার ব্লগ দেখতে খুব ভালোবাসে, বিশেষ করে অশ্মির কথা তো আরও বেশি। লাভ ইউ ডিয়ার, আমার নামটা নিও প্লিজ। এই যে তোমার নাম নিলাম, তোমাকে এবং তোমার মেয়েকে অনেক ভালোবাসা। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এবং এইভাবে আমার পাশে থাকার জন্য। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে দিয়েই শেষ করব। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। কেমন লেগেছে ভিডিওটা কিন্তু অবশ্যই লিখে জানিও। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, অ্যান্ড অবশ্যই অলওয়েজ কিপ স্মাইলিং, কারণ স্মাইলিংয়ের থেকে তো বড় কিছু হতেই পারে না। আর হ্যাঁ, এই ভিডিওটা ছেড়ে যাবার আগে যদি আমার এই ভিডিওটার মধ্যে এতটুকু তোমাদের কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখো প্রতিটা মটরশুঁটির কচুরি কিন্তু আমি খুব ভালোভাবে বেলে নিচ্ছি। আসলে আমি একটা জায়গায় দেখেছিলাম, বেলার আগে না একটুখানি যদি তুমি হাতে করে একটু টিপে টিপে চারিদিকটা ছড়িয়ে নাও পুরটা, মানে ওই নেচিটার ভেতরে, তাহলে কিন্তু চারিদিকে কিন্তু খুব সুন্দরভাবে স্প্রেড হয়ে যায় আর ফাটে কম। তবুও আমার কিছু কিছু কচুরি আর কি ফেটে গেছে, আর কিছু কিছু কচুরি আর কি গোটা রয়েছে। চলো আজ তবে আসি।